আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ফানেল। এই ফানেলিং যে না করবে, বর্তমানে এই কম্পিটিশনের ব্যবসায় সে টিকে থাকতে পারবে না। আর বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়ান টাইম বিজনেসম্যান যারা অনলাইন বিজনেসে আসে, যারা ফেল করে, অন্যতম কারণ হচ্ছে ফানেল। ফানেল করতে হবে, ফানেল ছাড়া আপনি কিন্তু আগাতে পারবেন না। কন্টেন্ট যেমন দরকার, ফানেল তেমন দরকার, প্ল্যানিং তেমন দরকার, মার্কেটিং তেমন দরকার। এই জন্য আমি সবসময় বলি প্ল্যানিং, ফানেলিং এবং মার্কেটিং, এই তিনটা যে মানে একবারে সঠিক নিয়ম অনুসারে আগাতে পারবে, সে এই বর্তমানে যে ই কমার্স বিজনেস, এইখানে সে টিকে থাকতে পারবে। ঠিক আছে? এই জন্য অবশ্যই আমাদেরকে ফানেল শিখতে হবে, ফানেলের কোনো বিকল্প নাই। ওকে, এখন বলতে পারেন ফানেল জিনিসটা কি? ফানেল হচ্ছে ওই যে গত ইয়াতে বলেছিলাম একটা তেল ভরার যে একটা ইয়া থাকে, যে ওইটা আকৃতি কেমন, উপর দিকটা ছড়ানো থাকে, আস্তে 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 নিচের দিকটা একটা ছোট একটা সরু একটা ইয়ার মতো চলে আসে, স্পেস নিয়ে আসে। অর্থাৎ আমরা এখানে মূলত স্পেসটাকে বোঝাচ্ছি। তো একটা ফানেলে কি হয়, উপরের দিকের উপরের অংশে হচ্ছে বেশি জায়গা থাকে, দেন আস্তে আস্তে জায়গাটা কমতে থাকে। তা ঠিক আছে? তো এখন না, এই মুহূর্তে কোনো কথাবার্তা বলতে পারবো না, এক্সট্রিমলি সরি, ক্লাস ডিস্টার্ব করতে পারবো না। ওকে, এবার দেখেন, এখন এই যে ফানেলের যে তিনটা অংশ, একটা ফানেলকে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলেছি কাস্টমারের সেগমেন্ট অনুসারে। পুরো কাস্টমারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে কোল্ড কাস্টমার, একটা হচ্ছে আর্ম কাস্টমার, আর একটা হচ্ছে হট কাস্টমার। কি বলেছি? একটা কোল্ড, একটা আর্ম, আর একটা হচ্ছে হট কাস্টমার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখেন, এই প্রথম যে অংশটা, এটাকে বলা হয় টোফু। টোফু মিনস হচ্ছে টপ অফ দ্য ফানেল, মাঝে যেটা থাকে এটা হচ্ছে মোফু, মিডল অফ দ্য ফানেল, এবং লাস্ট যেটা নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোফু, অর্থাৎ বটম অফ দ্য ফানেল। ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়। তাহলে এই বোফু হচ্ছে হট কাস্টমার, মোফু হচ্ছে আর্ম কাস্টমার, আর এই টোফু হচ্ছে কোল্ড কাস্টমার। এইখানে ধরেন এই পুরো ফানেলটার মধ্যে, এই ফানেলটা বোঝাচ্ছে এই জন্য, ধরেন এখানে হচ্ছে আমাদের প্রসপেক্ট। প্রসপেক্ট মানে কি? আগে বলেছিলাম সম্ভাব্য ক্রেতা, আমি যে নিশ নিয়ে কাজ করব সেই নিশের সম্ভাব্য ক্রেতার একটা, এটা একটা ফানেল। ঠিক আছে? ফানেলের মধ্যে ধরেন এখানে সবগুলো ক্রেতা আছে। ঠিক আছে? এই ফানেলটার মধ্যে সবগুলো ক্রেতা আছে। এখন এই সবগুলো ক্রেতা প্রসপেক্ট মানে সম্ভাব্য ক্রেতা আছে আর কি। তো সম্ভাব্য ক্রেতা যারা আছে তারা সবাই কিন্তু কেনাকাটা করে না। এদের মধ্যে কেউ আছে করে, এদের মধ্যে কেউ আছে টোটালি করে না, এদের মধ্যে কেউ আছে একটু একটু করে। এই ধরনের সব মিলিয়ে ধরি আমরা, টোটাল আছে 1,00,000 প্রসপেক্ট। আমার যে নিশ, আচ্ছা একটা নিশ ধরেই নিলাম, ধরি আমার নিশ হচ্ছে হেলথ। তাহলে হেলথে আমি কোন প্রবলেমটা সলিউশন দিচ্ছি? আমি সলিউশন দিচ্ছি চুলের সমস্যা। চুলের সমস্যা কি? একটা তেল তৈরি করেছি, অর্গানিক হেয়ার অয়েল। এখন আমার অর্গানিক হেয়ার অয়েল যদি আমি বিক্রি করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, এরকম একটা ফানেল তৈরি করতে হবে। আমি ধরে নিলাম বাংলাদেশে অর্গানিক হেয়ার অয়েল ব্যবহারকারী হচ্ছে 1,00,000। বুঝিয়েন বিষয়টা। এই 1,00,000-র মধ্যে, এই 1,00,000-র মধ্যে এই হট কাস্টমার আছে অল্প কয়েকজন, যাদের কাছে আমার তেলটাকে দেখানো মাত্রই তারা কিনে নেবে আমার থেকে। বুঝতে পেরেছেন? মানে যাদের কাছে আমি আমার এই অর্গানিক হেয়ার অয়েলটা দেখাবো, দেখার সাথে সাথেই তারা আমার থেকে কিনে নেবে। এই ধরনের কিছু কাস্টমার আছে, এরা হচ্ছে খুব কম। দেখছেন? একবারে ফানেলের নিচের অংশে। এরপরে ধরেন আর্ম কাস্টমার। আর্ম হচ্ছে কি? উষ্ণ, মানে এই তারা হচ্ছে এমন টাইপের কাস্টমার যে কিনলেও কিনতে পারে, আবার নাও কিনতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরেন আপনি তার কাছে আপনার বিজ্ঞাপনটি পৌঁছাইলেন, পৌঁছানোর পরে সে কোনো একটা সমস্যা তার আছে,
একটু কনফিউশন আছে, সেই জন্য সে আপনার থেকে এই প্রোডাক্টটি এই মুহূর্তে কিনবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই প্রোডাক্টটি এই মুহূর্তে কিনবে না আপনার থেকে। হয়তো তাকে 2 বার 3 বার 5 বার 7 বার রিটার্গেটিং করা যদি যায়, বা তার যে মূলত সমস্যা যে জন্য সে কিনতেছে না, ওই সমস্যাটাকে যদি দূর করা যায়, তাহলে হয়তো বা সে কিনতেও পারে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আর্ম। এরপরে সবচেয়ে বেশি প্রসপেক্ট যারা থাকে তারা হচ্ছে কোল্ড। আচ্ছা, তাহলে এই কোল্ড কাস্টমার হচ্ছে বেশিরভাগ থাকে যারা হচ্ছে অনলাইনে তেমন একটা কেনাকাটা করে না। আবার যদি তাদেরকে একটু ভালো করে বুঝাতে পারেন, সচেতন করতে পারেন, প্রবলেমের সলিউশন দিতে পারেন তার কাছে, তাহলে সে কিনতেও পারে। এখন আমাদের বাংলাদেশে ওই যে বলেছিলাম ওয়েবসাইট নিয়ে গত দিন যারা বিজনেস করে, তারা হচ্ছে এই যে নিচের টুক হট, তারা হচ্ছে হট, বুঝছেন? তারা শুধুমাত্র এই হট কাস্টমারদেরকে কেন্দ্র করেই তারা সেলস ক্যাম্পেইন রান করে। এই সেই সেলস, ঠিক আছে, এই সেলস ক্যাম্পেইন রান করে। এই খেয়াল করেন ভালো করে বিষয়টা, এই যে যে শেষের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই হট কাস্টমারদেরকে টার্গেট করে। এই হচ্ছে মূল কাহিনী। এখন এদিকে যে আর্ম কাস্টমার রয়ে গেছে, কোল্ড কাস্টমার রয়ে গেছে, এত বড় কাস্টমার বেস, এই দিকে তাদের কোনো নজর নেই। তারা হচ্ছে কি করে, ডিরেক্ট সেলস করার দিকে চিন্তা ভাবনা করে, যার ফলে এই হট কাস্টমারদেরকে নিয়ে সবাই টানাটানি শুরু করে। এখানেই তারা সবাই লাফালাফি শুরু করে দেয়। এই যে এই বলেছিলাম না 10% ব্যবহারকারী, দেখছেন আমার সাথে কি মিলছে? এই হচ্ছে বিষয়টা, এই অংশটুকুই হচ্ছে তারা। এখানেই হচ্ছে এই বিজনেস, তারা হচ্ছে এই একটা ওয়েবসাইট করে তাদের কাছে ডিরেক্ট সেলস করতেছে। কিন্তু এত বড় কাস্টমার বেস কি আমরা ছেড়ে দিব? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? এত বড় কাস্টমার বেস যদি ছেড়ে আমরা দেই, তাহলে জীবনেও আমরা কোনোদিনও আমাদের বিজনেসকে ব্র্যান্ড তৈরি করতে পারবো না। ক্লিয়ার? এই হচ্ছে মূল কাহিনী। এই জন্য আমরা এই হট ট্রেন নিয়ে আমরা টানাটানি করি। দেখা গেল যে এই আমাদের এই সবাই মিলে এদেরকে টানতে গিয়ে ফেসবুক এখন কি করবে? ফেসবুক এখন আপনাকে দিবে এদেরকে এনে, নাকি রহিম রে দিবে, না করিম রে দিবে, নাকি অমুক রে দেবে, না তমুক রে দেবে? সেলার তো অনেক। এখন এই কাস্টমার এখানে আছে অল্প কয়টা কাস্টমার, এদেরকে নিয়ে যদি সবাই টানাটানি টানাটানি করে, তখন ফেসবুক কি করবে? যে ডলার বেশি দিবে ফেসবুক রে, ফেসবুক তারই দিয়ে দিবে লাস্টে। এই জন্যই অনেকে বলেন যে ভাই কি অবস্থা, ফেসবুক ডলার বাড়িয়ে দিচ্ছে, ফেসবুক এখন তেমন একটা সেল দিচ্ছে না, সব ফেসবুকের দোষ, মার্ক জাকারবার্গের দোষ, সব কিছু ওদের দোষ। কিন্তু আপনি তো জানেন না যে এত বড় যে একটা কাস্টমার বেস রয়ে গেছে, আপনি এদিকে ফোকাস করেন না, আপনি শুধু এদিকেই ফোকাস করতেছেন। সবাই তো এক জায়গায় যদি ফোকাস করতে থাকে তাহলে হবে কিভাবে? হুম। আচ্ছা, বিষয়টা আরো ক্লিয়ার বুঝাই। দেখেন, নেক্সটে আসি। দেখেন, যেটা বলছিলাম, ধরি আপনার প্রোডাক্টের অডিয়েন্সের সাইজ হচ্ছে 1 লাখ, বুঝছেন? 1 লক্ষ আপনার অডিয়েন্স। এই অডিয়েন্স 1 লক্ষের মধ্যে দেখেন কোল্ড আছে 90,000, আর্ম আছে 7,000, হট আছে 3,000। তাই আমরা যারা এই যে এত এত সেলার, আমরা কি করি? এই 3,000 কাস্টমারকে নিয়ে টানাটানি শুরু করি। এদিকে 97,000 যে প্রসপেক্ট, এদেরকে নিয়ে আমরা আর কেউ মাথা ঘামাই না। বুঝছেন? মেইন সমস্যাটাই এই জায়গায়। একটা ওয়েবসাইট তাইরে নাইরে করে তৈরি করি 2-3 হাজার 5,000 টাকার মধ্যে, যেই ওয়েবসাইট শুধু লোডিং হতেই থাকে। তারপরে করি ফেসবুকে এসে কি বলে বুস্ট, বুস্ট করি কাদেরকে? এই হট কাস্টমারদেরকে। ধুমধাম কয়েকটা সেলের জন্য সেল পাই, $5 খরচ করে একটা সেল পাই। এটা কোনো সেলের মধ্যে পড়ে? আপনার সেল হতে হবে $1 কিংবা $1 নিচে। আপনি যদি $5 সেল পান তাহলে হবে কিভাবে? তার উপরে নাই কোনো তাদের সাথে যোগাযোগ, নাই কমিউনিকেশন স্কিল, নাই কোনো কিছু। ওয়ান টাইমের জন্য কিনতে আসে, একটা মোটামুটি একটা ইনকাম করি, প্রফিট করি, এরপরে সারা পুরো বছরই বিজনেস শেষ, ডাউন। এরপরে বলছে না অনলাইন বিজনেস ভালো না, এই বিজনেস করা যাবে না।
আপনি তো গাইডলাইন ফলো করেন নাই, আপনি তো লাইন মতো আসেন নাই, তাহলে আপনি কিভাবে পারবেন? এই জন্য আমাদেরকে গাইডলাইন ফলো করে লাইন ধরে ধরে তারপরে আগাতে হবে। এই যে দেখেন, এখন এই কোল্ড কাস্টমার হচ্ছে 90,000, আর্ম কাস্টমার হচ্ছে 7,000, তাহলে আমরা এই 97,000 কাস্টমারকে ছেড়ে দিব না, আমরা এদেরকে নিয়ে আমাদের নেক্সট স্টেপে কাজ করব। এখন আপনি বলতে পারেন, তাহলে ভাই তাহলে কি হট কাস্টমারের কাছে আমরা সেল দিব না? আমি কিন্তু একবারও বলি নাই যে না, অবশ্যই দিবেন, অবশ্যই এই হট কাস্টমারের কাছে আপনি সেল করবেন। এখানে সেল করার পরে যেই টাকাটা আপনার ইনকাম হবে, সেই টাকাটা আপনি নিজে না মানে ব্যবহার করে বা ভোগ করে আপনি সেই টাকাটা খরচ করবেন এই 97,000 কাস্টমারের পিছনে। এদেরকে আপনি তখন বিজ্ঞাপন দিবেন, এদেরকে রিটার্গেটিং করবেন, ঠিক আছে? টাকাটা এদিকে ইনভেস্ট করবেন। ওকে ওকে। এখন দেখেন, ওই যে বলেছিলাম যে এই যে যে হট 3,000 কাস্টমার, ঠিক আছে, এদেরকে সবাই আমরা কি করি, সেলস অবজেক্টিভ এটা রান করে আমরা এই হট কাস্টমারদেরকে সবাই টার্গেট করি, ঠিক আছে, যেটা আমাদের সবচেয়ে ভুল কনসেপ্ট। এই কাজটা আমাদেরকে করা যাবে না, ঠিক আছে? ওকে। এখন দেখেন পুরো বিষয়টা কি দাঁড়ায় সেটা একটু আপনাদেরকে দেখাই। একটু আগে কি বলেছিলাম যে আমরা হট কাস্টমার হচ্ছে কত, 3,000 না? দেখতে পাচ্ছেন এই 3,000 হট কাস্টমারকে এখন আমরা কি করি, একটা ওয়েবসাইট বানাই বা ওয়েবসাইট ছাড়াই যাই করি না কেন, আমরা কি করি, টার্গেট করি, ঠিক আছে? টার্গেট করলাম। এখন আমরা ধরেন এই 3,000 কাস্টমারের কাছে সেল করব। সেল করার জন্য এই চুলের তেল বিক্রি করি আমরা 3জন সেলার আছে এখানে। এই উপরেরটা হচ্ছে আমি, এইটা হচ্ছে আমার এক প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী, এইটা হচ্ছে আরেকজন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী, অর্থাৎ আমরা এখানে 3জন সেলার আছি ধরলাম আর কি। তো এখানে আমার কাস্টমার হচ্ছে 3,000, এগুলো কি হট কাস্টমার, তাই না? ওকে। এখন আমিও এদের কাছে সেম কন্টেন্ট দেখাইলাম, সেম টাকা খরচ করলাম, হ্যাঁ, বিজ্ঞাপনের পিছনে ফেসবুককে আমি সেম টাকা দিলাম, এও সেম করলো এও সেম করলো, মানে আমরা এই 3জন সেলার একবারে সমান সমান কম্পিটিশন দিচ্ছি। তো যার ফলে ফেসবুক আমাদেরকে কি করলো, এই 3,000-এর মধ্যে আমাকে আমি 1,000 মানুষের কাছে সেল করতে পারছি, উনি 1,000, ইনি 1,000, আমরা কি করলাম, এই 3জনে ভাগে যোগে 3,000 কাস্টমারের কাছে 1,000 করে সেল করে ফেলেছি। মানে 1,000 কাস্টমার আমি নিয়ে নিছি, সে 1,000 সে 1,000। ওকে, এই হচ্ছে মূল বিষয়, বুঝিয়েন বিষয়টা। তাহলে আমি এখনো বলতেছি আমরা 1,00,000-র মধ্যে মাত্র 3,000-কে নিয়ে কাজ করতেছি, খেয়াল করিয়েন বিষয়টা। হ্যাঁ, এই 3,000-কে নিয়ে এখন আমরা কাজ করতেছি। তো 3,000-এর মধ্যে কিন্তু আমার ভাগে কয়জন হলো, 3,000-এর মধ্যে আমি ভাগে পেলাম 1,000। বিষয়টা বুঝিয়েন, 3,000-এর মধ্যে আমি ভাগে 1,000 পেলাম, 2,000 কিন্তু আমার ভাগে আর পড়লো না। ওকে ফাইন, 1,000 মানে কিন্তু কম না, অনেক, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমার প্রফিটটা কি দাঁড়ালো, বিশাল ব্যাপার। 1,000 কাস্টমারের কাছে আমি সেল দিয়ে দিয়েছি, 300 টাকা করে আমি প্রফিট করতেছি। তাহলে 300 টাকা করে যদি আমি 1,000 মানুষের কাছে প্রফিট করি, 3 লাখ টাকা আমার কি ইনকাম না লাভ? অবশ্যই লাভ, ইনকাম তো আরো বেশি। আমি তো শুধুমাত্র 300 টাকা কি ধরেছি, প্রফিট। তাহলে 1,000 মানুষের কাছে দিলাম, 3 লক্ষ টাকা আমার লাভ একটা পণ্য বিক্রি করে, শুধুমাত্র চুলের তেল। বিশাল ব্যাপার, তাই না? এই হচ্ছে মূল সমস্যা। 3 লাখ টাকা সেল করে আমরা তো ভেবে গেছি যে আরে বিশাল ব্যাপার, আমাদের বিজনেস হয়ে গেছে, অটোমেশন হয়ে গেছে, ব্যবসা ব্যবসা তো বিশাল আগাচ্ছে, ঠিক আছে? না, আপনি কয় টাকা ফেসবুক রে দিয়ে পারবেন, খরচ করে পারবেন? এখানে এখন আপনার দেখতে হবে, লাভ ঠিক করলেন 300 টাকা করে, এখন ডলার রেটটা আপনি হিসাব করেন, একটা পণ্য আপনি কয় টাকায় সেল করতে পেরেছেন। এইরকম হিউজ কম্পিটিশনের জায়গায় আপনি দেখেন এই 3জন, আপনার সাথে তো এর কন্টেন্ট অনেক ভালো, এর আবার প্ল্যানিং অনেক ভালো বা মার্কেটিং ভালো, এর টার্গেট ভালো করতে পারে, তখন আপনাদের মধ্য থেকে ফেসবুক একটা বিডিং সিস্টেম করে। হোয়াট ইজ বিড? বিড হচ্ছে এমন একটা জিনিস
যে যখন আপনারও সব কিছু এর সাথে সমান সমান হাড্ডাহাড্ডি লড়াই হয়, অর্থাৎ আপনার কন্টেন্ট, আপনার টার্গেটিং, আপনার ডলার খরচের যে বিষয়টা, এই টোটাল জিনিসটা যখন এদের সাথে আপনার সাথে কম্পিটিশন হবে, মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়, ফেসবুক তো একজনকে জিতাতেই হবে, ফেসবুকের তো নিয়ম এটা। এখন কারে জিতাইবে ফেসবুক? এখন মনে করেন এখানে একজন কাস্টমার আছে, এই একজন কাস্টমারে আপনিও টানতেছেন, এও টানতেছে, এও টানতেছে। এখন ফেসবুক তো বিপদে আছে। এখন এই একজন কাস্টমারকে কার কাছে নিয়ে যাবে ফেসবুক? এখানে তো তিনজন আপনারা রেডি আছেন। এখন ফেসবুক দেখবে যে কার বিজনেসের কন্টেন্ট সবচেয়ে ভালো। দেখলো যে তিনজনেরটাই খুব হাই কোয়ালিটি কন্টেন্ট, কাস্টমার তিনও জায়গা যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে ফেসবুক এখন চিন্তা করবে, যা যেহেতু কন্টেন্ট ভালো করেছে, তাহলে টার্গেটিংটা কার ভালো? তখন দেখলো যে টার্গেটিংও সবাই সেম, মহা মুশকিল। ফেসবুক এখন কি করবে? এখন লাস্ট যেটা করবে, দেখবে যে কে সবচেয়ে বেশি এই লোকের কাছে সেল দেওয়ার জন্য, মানে বিজ্ঞাপনটা দেখানোর জন্য টাকা খরচ করতে প্রস্তুত মার্কেটিংয়ে, অর্থাৎ ফেসবুকে কে সবচেয়ে বেশি টাকা দিতে প্রস্তুত, এটারও বলে বিড, মানে বিডিং সিস্টেম। এখন এই ব্যক্তি বলল যে আমি ফেসবুক, আমি এই লোকটার কাছে সেল করতে আমি পার প্রোডাক্টে আমি $3 করে দিতে প্রস্তুত। এ আবার দেখাইলো $2.5 দিতে প্রস্তুত, এ দিল $2 দিতে প্রস্তুত। তাহলে ফেসবুক কইবে যেহেতু এই লোকে $3 দিতে রাজি, তাহলে এই লোকের কাছেই আমার এই কাস্টমারকে এনে দিতে হবে। এটাকে বলা হয় বিডিং। এখন আপনি কি করলেন দেখেন বিষয়টা কি দাঁড়াইলো। আপনি তো $300 প্রফিট করলেন একটা লোকের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু আপনি কয় ডলারে পাইলেন? একবার চিন্তা করছেন? $3 পাইছেন কিন্তু ভাই। $3, $1 যদি 100 টাকাও ধরি, $3 কত? 300 টাকা। তাহলে যেই টাকাটা আপনি প্রফিট করলেন এই 300 টাকা, এটা তো ফেসবুক রে আপনি দিয়ে দিলেন। খেয়াল করছেন একবার? এই চিন্তা ভাবনাটা কি মাথায় আসে কখনো? এই কাজটা, এই ভুলটা আমরা করি যখন টাকা খরচ করি। কত যে ভালো লাগে রে ভাই। যেমন বাজারে যখন আমরা যাই, মাছ মাংস এটা সেটা তরকারি, পকেটে টাকা থাকলে তো মনে করেন খরচ করতে কোনো ইয়া নাই, ইচ্ছা মতো বাজার টাজার করে নিয়ে আসি যখন বেতনটা পাই, নাকি? এখন বাসায় আসার পরে ভালোভাবে খাওয়ার পরে মোটামুটি প্রথম 10-15 দিন ভালোভাবে যাওয়ার পরে পরের 15 দিন খুব টানাটানি শুরু হয়। আহারে, এই ফোন আমি মাস কিভাবে চলবো, সব তো আমার টাকা শেষ, এই 15 দিন আমি কিভাবে চলবো? তো ঠিক এই অনলাইন বিজনেসের ক্ষেত্রেও এই কাজটা হয়ে থাকে। আমি এতগুলো কথা বলতেছি কি জন্য? এই কথাগুলো আপনার জানতে হবে। আমরা শুধু শুধু ফেসবুককে দোষারোপ করি, অনলাইন বিজনেসটাকে আমরা দোষারোপ করি। ওই যে বলেছি, আমরা সঠিক স্ট্র্যাটেজি জানি না। স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আগাতে পারি তাহলে সম্ভব। এখন আপনি দেখতেছেন যে আপনার প্রচুর হিউজ সেল হচ্ছে, ধরেন এই 1000 পণ্য সেল করতে আপনার সর্বোচ্চ সময় লাগলো 2 মাস, অর্থাৎ 1 মাসে আপনি 500টা পণ্য প্রোডাক্ট মানে সেল করে ফেলতেছেন, অর্থাৎ 1 মাসে আপনার প্রফিট দাঁড়াচ্ছে $1.5 লক্ষ। আপনি তো বিশাল মানে আনন্দে লাফাচ্ছেন, তাই না? কিন্তু এদিকে আপনার খরচটা যে ওদিক দিয়ে ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখছেন 1 লাখ, ওইখান থেকে ফেসবুক ইয়া কাটতেছে, ডলার কাটতেছে। খোঁজ খবর নিয়ে দেখতেছেন না যে কয় ডলার কি পরিমাণ যাচ্ছে, শুধু ইনকামটাই দেখতেছেন, খরচটা ওদিক দিয়ে যে ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতেছে ওইটার দিকে কিন্তু নজর নেই। তো ইকুয়াল পরে করতে গিয়ে দেখেন যে কিরে ভাই, ইনকাম করলাম 3 লক্ষ টাকা, লাভ করলাম, কিন্তু 3 লাখ টাকা তো আমার হাতেই নেই। 3 লাখ টাকা কই গেছে? ফেসবুকের পিছনে চলে গেছে মার্কেটিং করতে। 300 টাকায় একটা পণ্য সেল করেছেন, তা লাভ কি হয়েছে? আপনি তো 300 টাকা লাভ করেছেন, হ্যাঁ, আবার 300 টাকায় ফেসবুককেই দিয়ে দিচ্ছেন। তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু সেই জায়গায় চলে আসছেন। তো এই জন্য বলি যে অনেকে দেখতে পায় যে অনেকে দেখবেন 10 লাখ টাকা সেল করে একদিনে, দেখেন ওদের খরচ কত হয়। কারণ ওই যে আমি একটু আগে যে আলোচনাটা করলাম বিডিং সিস্টেম, এই বিডিং সিস্টেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? এই জন্য এই জিনিসটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আমাদের যেই পণ্যটি নিয়ে মানে বিজনেসটা করতে চাচ্ছি, সেই জন্য আমাদেরকে শুধুমাত্র এই হট কাস্টমারদেরকে নিয়ে লাফালাফি করলে কিন্তু চলবে না, ঠিক আছে?
যেমন আমি একটা উদাহরণ দিই, একদম ভেরি সিম্পল উদাহরণ। এখানে বুট ক্যাম্পে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যেও এমন অনেক ব্যক্তি আছেন যারা আমার ই বুকটি নেননি প্রথমে। আপনারা কিন্তু হট কাস্টমার ছিলেন না, আমার থেকে ই বুকটি নিয়েছেন, অনেকে আর্ম ছিলেন, অনেকে কোল্ডও ছিলেন। কারণ আপনাদেরকে আমি রিটার্গেটিং করেছি, কয়েকবার আপনাদেরকে দেখিয়েছি, দেখানোর পরে আপনারা কিন্তু আমাকে যখন ব্লিপ করেছেন তারপরে আমার থেকে ই বুকটি নিয়েছেন, তাই না? একবারে ভেরি সিম্পল কথা। তো আপনাদেরকে এই যে আমি রিটার্গেটিং করেছি, আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করেছি, আমার সাথে আপনাদের মেসেজের মাধ্যমে কথাবার্তা হয়েছে অনেকের, আমি আপনাদেরকে যে আশ্বাস দিয়েছিলাম যে আপনাদেরকে আমি সাপোর্ট দিব, সেগুলো আপনারা এখন পাচ্ছেন, কথার সাথে কাজের মিল আছে, এখন আপনারা বুঝতেছেন। বাট তখন তো একজন নতুন মানুষকে আপনারা কেন বিশ্বাস করবেন? এটা স্বাভাবিক। আমি এটাকে নর্মালভাবেই নিয়েছিলাম যে এটা আপনি আমাকে এই প্রশ্নটা করতেই পারেন, অসম্ভব কিছু না। ঠিক আছে, তো আপনারা তখন ছিলেন আর্ম অথবা কোল্ড। এখানে অনেকেই আছেন অনলাইন বিজনেসের কও বুঝেন না, আছে না? আছে। তো এখন আপনারা যখন এই যে ইবুকটি পড়লেন, 10টা ভিডিও মনে হয় ফ্রি দিয়েছিলাম, হ্যাঁ, তার সাথে ওই ভিডিওগুলো দেখেছেন, এখন আপনি আবার বুট ক্যাম্পেও অংশগ্রহণ করেছেন, এখন অনলাইন বিজনেসটা হবে আপনার কাছে পানির মতো ক্লিয়ার। বুঝছেন? এই হচ্ছে মেইন কাহিনী। তো যাই হোক, এই বিডিং সিস্টেমটা সম্পর্কে এই জন্য আমাদেরকে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। বিডিংটা কিভাবে বুঝাইলাম তো, আশা করি এরপর থেকে আর ভুল হবে না। ঠিক আছে, তাহলে 3 লাখ টাকা লাভ দেখে লাফালাফি করার কোনো দরকার নেই, কারণ এই টাকা এগুলো হচ্ছে একদিক দিয়ে ইনকাম হচ্ছে, আরেক দিক দিয়ে চলে যাচ্ছে। এগুলো হলো টেম্পোরারি বিজনেস। ঠিক আছে, টেম্পোরারি বিজনেস করা যাবে না, করতে হবে পার্মানেন্ট ভাবে বিজনেস করতে হবে। ওকে ওকে, এখন আসেন, এই যে 97,000 কাস্টমার, এদেরকে তো আমরা ছেড়ে দিব না, দিব? নো। আমরা 3,000 কাস্টমারকে নিয়ে একটু আগে সবাই যুদ্ধ করেছি, টানাটানি করেছি। এই 97,000 কাস্টমার, বিশাল কাস্টমার বেস, এদেরকে আমরা রিটার্গেটিং করব। যেমন ধরেন এখানে আছে কি আর্ম কাস্টমার, এই আর্ম কাস্টমারদের এখানে কিছু কাস্টমার ধরেন কত 7,000, এইখানে যারা 7,000 আছে, এই 7,000 মানুষ আপনার থেকে কেন কিনলো না? এটা একবার মাথায় চিন্তা ভাবনা করেছেন? উপরে আমরা পরে যাই, ঠিক আছে, আমরা উপরে এখন যাচ্ছি না, উপরে আমরা পরে যাব। আমরা এখন যেটা করব, আমরা এই আর্মকে ধরে, অর্থাৎ এই আর্ম কাস্টমার হচ্ছে 7,000, খেয়াল করিয়েন, আমরা এখনই কোল্ড যাব না। আমরা আমরা যেটা করব, আমরা তো হটের কাছে বিক্রি করেছি, এখানে আমরা 1,000 বিক্রি করেছি। তো 1,000 বিক্রি করলে আমরা কি করলাম, 3 লক্ষ টাকা ওখানে আমরা প্রফিট করেছিলাম। বাট 3 লাখ টাকা আমরা রাখতে পারিনি, কারণ 3 লাখ টাকা আমাদের ফেসবুকে অ্যাডের পিছনে চলে গিয়েছে। এখন যেটা করব আমরা, আমরা যদি একটা আপনাদের উদাহরণ দিলাম, যদি ওইখান থেকে 2, 4, 5,000, 10,000 টাকা যদি থাকে আপনাদের 3 লাখ টাকার মধ্যে থেকে, ওই টাকাটাকে, মানে আমি তো সম্পূর্ণটাই খরচ দেখাইছি, এমন হতে পারে অনেকের সব টাকা খরচ নাও হতে পারে। যদি 2, 4, 5,000 টাকা থাকে, ওই টাকাটাকে আপনি আবার এই আর্ম কাস্টমারদের পিছনে ইনভেস্ট করেন। কারণ এই আর্ম কাস্টমাররা কি করলো, আপনার বিজ্ঞাপনটি যখন দেখলো, এরা আপনার সম্পর্কে একটা ধারণা পেল, কিন্তু আপনার থেকে কিনে নাই এই 7,000 লোক। এখন প্রশ্ন হচ্ছে তারা কেন কিনে নাই? কিনে নাই এই কারণে হতে পারে যে আপনি যে বিজ্ঞাপনটি দিয়েছেন, এই বিজ্ঞাপনটি তাদের মানে যে চাহিদাটা, তাদের যে প্রবলেমটা, হয়তো এই প্রবলেমটার সমাধান করতে পারবে না। 1, 2 নাম্বার হতে পারে সে খুব বিজি ছিল তখন, কখন? যখন সে বিজ্ঞাপনটি দেখেছে, সে খুব বিজি ছিল, হয়তোবা সে বাসে করে কোথাও যাচ্ছিল, ওই মুহূর্তে সে কিনতে চাচ্ছে না, কারণ ওই মুহূর্তে সে অর্ডার করাটা একটা ঝামেলা মনে করতেছে, সেটিং করা, আপনার সাথে কথাবার্তা বলা, অত সময় তার কাছে নেই। ঠিক আছে, এরকমও হতে পারে। এখন সে মনে মনে চাচ্ছিল যে আমি বাসায় যাই আগে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আপনার কাছে সে অর্ডার দিবে। বাট সে বাসায় যাওয়ার পরে যখন সে ফ্রেশ হবে, তখন কিন্তু ফেসবুকে গিয়ে আপনাকে সে খুঁজে পাবে না। কেন পাবে না? কারণ আপনি হচ্ছেন একটা ফেসবুককে টাকা দেওয়ার মাধ্যমে, পেইড মার্কেটিংয়ের মাধ্যমে তার কাছে গিয়েছেন। বুঝিয়েন বিষয়টা, তার কাছে আপনি পেইড মার্কেটিংয়ের মাধ্যমে তার কাছে আপনি গিয়েছেন, বিধায় সে আপনাকে দেখেছে। এখন
সে যখন ফেসবুকে যাবে, ফেসবুকের তো তখন তার কাছে এমন আছে নাও নিতে পারে ফেসবুক, ওই দিন আর তাকে নাও দেখাইতে পারে, ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হয় ইমপ্রেশন। এটা আপনাদেরকে সামনে আমি হয়তো বুঝাবো ইমপ্রেশন জিনিসটা কি। ইমপ্রেশন হচ্ছে একটা বিজ্ঞাপন যদি কেউ 2বার বা 3বার দেখে ওইটাকে বলা হয় ইমপ্রেশন। দেখ ওটা আমি পরে বুঝাবো। তো এখন ওইখানে মনে করেন সে যখন ফেসবুকে গেল, যাওয়ার পরে সে গিয়ে দেখলো যে সেখানে এই 7,000 লোক যারা আছে এর মধ্যে থেকে ধরেন 1,000 মানুষ বা 500 মানুষ আপনাকে গিয়ে খুঁজবে ফেসবুকে, বাট সে আপনাকে পাবে না, কারণ সে কিন্তু আপনার পেজের নাম মনে রাখে নাই, সে প্রথমবার আপনাকে দেখেছে। এরা এদের মধ্যে থেকে ধরেন 2, 4, 500 যারা আছে প্রথমবার আপনার পেজের নাম, তো প্রথমবার তো অবশ্যই তারা মনে রাখবে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই সেম বিজ্ঞাপনটি আবার তাদেরকে রিটার্গেটিং করতে হবে। বুঝতে পেরেছেন? এখন রিটার্গেটিংটা কিভাবে করবেন? ধরেন আপনি একটা ভিডিও অ্যাড দিয়েছেন, ভিডিও অ্যাডের মধ্যে আপনি উল্লেখ করে বলেছেন, মানে ভিডিও অ্যাডটি ছিল ধরে নেই 5 মিনিটের একটা ভিডিও ছিল। 5 মিনিটের ভিডিওর মধ্যে এই 7,000-এর মধ্যে ধরেন 100 কাস্টমার আছে, 100 প্রসপেক্ট, যারা 5 মিনিটের ভিডিওটা 2.5 মিনিট দেখছে, অর্থাৎ 50% দেখছে। এখন 50% যারা দেখেছে অবশ্যই তাদের একটু হলেও ইন্টারেস্ট আছে, তারাই হচ্ছে আর্ম। কোল্ড হচ্ছে কারা? যারা ওই 5 মিনিটের ভিডিও 1 মিনিটও দেখে নাই, তারা হচ্ছে কোল্ড। আর যারা হট, ধরে নেওয়া হয় যে 5 মিনিটের ভিডিওটা পুরোটা 5 মিনিটই তারা দেখে, কারণ একটা নতুন বিজ্ঞাপন আসা মাত্রই প্রোডাক্ট কিনে ফেলা, অবশ্যই সে আপনার ভিডিও পুরোটা দেখছে বিদায় কিন্তু সে কিনছে, অন্যথায় সে কিনতো না। কারণ এই ভিডিওর মধ্যে আপনি তার প্রবলেমের সলিউশন দেখিয়েছেন, প্রবলেমের সমাধান দেখাইছেন, এই জন্য এই হট কাস্টমাররা আপনার থেকে প্রোডাক্ট প্রথমবার দেখেই কিনে ফেলেছে। বুঝছেন বিষয়টা? এই হচ্ছে মেন কাহিনী। এখন যেটা হয়েছে যে এই যে আর্ম কাস্টমার, এই আর্ম কাস্টমাররা এরা হচ্ছে প্রথমবার দেখেছে, এদেরকে যদি 2-3বার একটু দেখাতে পারেন, হ্যাঁ। এখন ফেসবুককে আপনি এখন রিটার্গেটিংটা কিভাবে করবেন? ফেসবুককে এখন আপনার বলতে হবে যে ফেসবুক, আমার এই ভিডিওটি যারা 50% দেখেছে, অর্থাৎ 2.5 মিনিট দেখেছে, এই 2.5 মিনিট যারা দেখছে তাদেরকে আমার এই বিজ্ঞাপনটি আবার একটু কষ্ট করে দেখাও। তখন ফেসবুক, আপনি ফেসবুককে বললেন ফেসবুক আমি তোমাকে $2 দিলাম। তো আপনি ধরেন আপনি জানেন এটা এটা ফেসবুকের একটা অপশন আছে, এটা ফেসবুক থেকে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয়, অডিয়েন্স তৈরি করে তারপর আপনাকে দেখাতে হবে। তো অডিয়েন্সটা আপনাকে কাস্টম মানে নিজেই তৈরি করতে হবে, যে ফেসবুক 50% ভিডিও যারা দেখেছে এই 7,000 না, মানে অর্থাৎ এই 97,000 মানুষের মধ্যে ফেসবুক তার জানে না যে কে আর্ম কে কোল্ড। এখন আপনার বুঝাইতে হবে যে 97,000 মানুষের মধ্যে যে এদের মধ্যে যে 50% ভিডিও দেখেছে, ধরেন মাত্র 100 জন আপনার 50% দেখেছে, তাদেরকে এই বিজ্ঞাপনটি দেখাও, তোমাকে আমি $2 দিলাম। তো এখন ফেসবুক কি করবে? আমাদের বাংলাদেশে সাধারণত $2 কয়জনকে দেখায়? $2 আমরা সাধারণত 800, সরি $1 যদি 800 হয়, $2 ধরেন 1600, ধরি 1500 মানুষের কাছে ফেসবুক দেখায়। এখন প্রশ্ন হচ্ছে আপনার অডিয়েন্স মাত্র 100, তাহলে ফেসবুক কি করবে? ফেসবুক যেটা করবে 1500 মানুষকে দেখাতো একবারে, তাহলে একটা করে ভিউ হতো। বিষয়টা আপনি বুঝিয়েন। এখন যেহেতু এখানে এখানে যেহেতু 1500 মানুষ নেই, আছে কত? 100 মানুষ, তখন ফেসবুক কি করবে? ঠিক 1500 মানুষের মতো করেই 100 জন মানুষকে দেখাবে, অর্থাৎ একজন মানুষকে 15 বার করে দেখাবে। বুঝছেন বিষয়টা? ক্লিয়ার হয়েছেন? নাহলে আমি বিষয়টা আবার বুঝাবো, একটু জানান তো ক্লিয়ার বিষয়টা কি বলেছি? আপনার কাস্টম অডিয়েন্স হচ্ছে 100, আপনার ধরেন 100 মানুষ হচ্ছে 2.5 মিনিটের ভিডিওটি দেখেছে, 2.5 মিনিটের ভিডিওটি দেখছে, মানে 50% দেখছে 100 জন মানুষ। এখন 100 জন মানুষের মধ্যে ফেসবুক কি করেছে? ফেসবুককে আমরা রিটার্গেটিং করেছি, করতে বলেছি, সেজন্য ফেসবুক রিটার্গেটিং করেছে। রিটার্গেটিং করে এখন আমরা জানি যে $2 খরচ করলাম। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বললাম $1। ফেসবুককে আমি $1 দিলাম, বললাম ফেসবুক আমার এই ভিডিওটি মানে ভিডিও বিজ্ঞাপনটি যে 50% দেখছে তাদেরকে আবার দেখাও। এখন $1 ফেসবুক দেখাবে কয়জনকে?
800 মানুষকে, কারণ 800 মানুষকে তো পাবে না ফেসবুক, গিয়ে পাবে মাত্র 100 মানুষকে। এই 100 জন হচ্ছে আপনার এই 50% দেখছে ভিডিও, তাহলে এই 100 জনকে 800 জনের মতো করে দেখাবে। তা 800 জনকে যদি একবার করে দেখাতো তাহলে একজনের ভাগে কয়বার পড়তো? একবার করে পড়তো। এখন যেহেতু আমার মানুষ 100, তাহলে 8 বার করে এক একজনকে দেখাবে। এই ভেরি সিম্পল, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আর একবারে ক্লিয়ার করে দিলাম বিষয়টা। এই হচ্ছে মূল ব্যাপার, ঠিক আছে। এখন বিষয়টা দেখেন, তাহলে $1 আপনি যদি এই 100 জন মানুষকে 8 বার করে দেখান, এই 100 জন মানুষের সমস্যাগুলো যদি আপনি ক্লিয়ার করে দেন, এই 100 জন ধরি কারা? এই 100 জন হচ্ছে এই এই পুরো 97,000 মানুষের মধ্যে এই 100 জন মানুষ ছিল যারা ওই মুহূর্তে কিনতে পারবে না, যাদেরকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিনতে হবে। তো এই যে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে যারা কিনবে, তারা হচ্ছে আপনার থেকে সবাই কিনে নেবে। যখন তাদেরকে আপনি রিটার্গেট করবেন, এই 100 জনকে সবাই কিনে নেবে, কারণ তারা তো টার্গেটে ছিল। তারও ধরি যে তাদের কেনার দরকার নাই, 100-র মধ্যে মিনিমাম 50 জন মানুষ আপনার এটা কিনে নেবে। একবার চিন্তা করেন, একবার গেস করেন যে $1 খরচ করলাম, 50টা সেল পেলাম। চিন্তা করেন একবার খালি, এটা কি আদৌ পসিবল? অবশ্যই পসিবল, কারণ আমি ঠিক এই ফর্মুলাগুলোই ব্যবহার করতাম, সেইগুলোই আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি বা শেখাচ্ছি। আজকের ক্লাসটি যারা মিস করতেছেন, তারা যে কি মূল্যবান জিনিস মিস করতেছেন, এটা আমি আসলে আপনাদের ক্লাসটা পুরোটা কমপ্লিট করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে হবে। এই ফানেল যে না বুঝবে, সে কখনোই বিজনেস করে আগাতে পারবে না। একবারে ভেরি সিম্পল কথা। কারণ আস্তে আস্তে ই কমার্স বিজনেসটা কম্পিটিশনের দিকে যাচ্ছে। ফানেলিং বুঝে সবাই যেহেতু নামতেছে, এখন আপনি যদি এই জামানায় এগুলো না বুঝে নামেন, আপনি ফেল করবেন, একদম 100% ফেল করবেন। আর যখন ফেল করবেন তখন ঠিক আবার সেই অমিত ভাইয়ের কাছে দৌড়ে আসবেন, ভাই আমি তো ফেল করে ফেলেছি, আমার তো এখন এখান থেকে টেনে উঠাইতে হবে। তখন আপনাকে টেনে উঠানোর জন্য আবার সেই আমাকে ফানেল, আবার সেই প্ল্যানিং, আবার কন্টেন্টের উপর ফোকাস, এগুলো আবার নতুন করে করতে হবে। তো এই যে এতদিনে যে পরিশ্রমগুলো করলেন, এগুলো সব বৃথা গেল, ঠিক আছে। এই হচ্ছে মূল কাহিনী। যাই হোক, ফানেল নিয়ে অনেক কথাবার্তা বললাম, আশা করি এতক্ষণে এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে। ওকে ফাইন। তো এখন আর্ম কাস্টমার থেকে কিন্তু আপনি সেল পেয়ে গেলেন, $1 খরচ করে 50টা সেল। দেখেন বিজনেস কিভাবে উপরের দিকে ওঠে। এখন 50 সেলে আপনি 300 করে প্রফিট পেয়ে যাচ্ছেন। হিসাব করছেন একবারও, $1 গেছে কয় টাকা? 120-30 টাকা গেছে, 50 সেল চলে আসছে। এবার আপনার ঝুলিতে কয়জন কাস্টমার আসলো? 50 জন কাস্টমার। ওইদিকে ডিরেক্ট সেল করেছিলেন কতজন? ডিরেক্ট সেলে বোধহয় আপনি 1000 সেল করেছিলেন, তাই না? 1000 সেল করতে গিয়ে দেখেন 1000 সেল করতে গিয়ে $3000 খরচ হয়ে গেছে আপনার, 1000 জনের কাছে সেল করতে গিয়ে। অথচ এখানে $1 সেল করছেন 50 জনের কাছে। চিন্তা করছেন একজনের পিছনে আপনার কত করে পড়ছে? এই হচ্ছে মূল জিনিস ভাই, এখানে ফোকাস করতে হবে। যাই হোক, এইভাবে আপনাকে তারপর হচ্ছে কোল্ডে যেতে হবে। এখন কোল্ড কাস্টমারের কাছে কিন্তু সেল করা এতটা সোজা না। কোল্ড কাস্টমারকে আগে অ্যাওয়ারনেস করতে হবে, আগে সচেতন করতে হবে, তাকে বুঝাতে হবে তার কি প্রবলেম আছে, প্রবলেমের সলিউশন দিতে হবে। দেন তাকে একটা চ্যানেলের মধ্যে নিয়ে আসতে হবে। চ্যানেল কি? প্রথম ক্লাসে শিখাইছিলাম, এখন আর নতুন করে শেখানোর কিছু নাই। চ্যানেল জিনিসটা কি? চ্যানেল হচ্ছে আপনার নিজস্ব একটা জায়গা থাকবে, যাতে ফেসবুকে আপনি বিজনেস, ফেসবুক যদি কখনো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায়, তাও যেন আপনার সেল কখনো থেমে না থাকে। এটা হচ্ছে চ্যানেল। ওকে। তো ফেসবুকে এই এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন দেখেন 97,000 কাস্টমারদেরকে যদি আপনি সেন্ড মেসেজ ক্যাম্পেইন কি করতে হবে? রান করতে হবে, তাহলে তাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, ঠিক আছে, এবং বিশ্বাস অর্জন হবে, তাহলেই হবে সেল। এই যে বলেছিলাম একটু আগে 90 প্লাস 7, 97,000 কাস্টমার, এদের সাথে আপনাকে কি করতে হবে? অবশ্যই সেন্ড মেসেজ ক্যাম্পেইন করতে হবে, কারণ তারা কনফিউজ। কথা শুনিয়েন, তারা কনফিউজ, তারা আপনার থেকে আদৌ কিনবে কিনা কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। এজন্য তারা আপনার সাথে কি করতে চাইবে? আগে কমিউনিকেশন করতে চাইবে। তাদেরকে যদি আপনি এখনই ল্যান্ডিং পেজে পাঠিয়ে দেন, এখনই ওয়েবসাইটে পাঠিয়ে দেন, মানে ওই যে সেলস ক্যাম্পেইন রান করেন, তাহলে তারা জীবন আপনার থেকে প্রোডাক্ট কিনবে না। তারা আগে আপনার সাথে কথা বলতে চাইবে। অনেকেই আছেন আমার ই বুকটি নেওয়ার আগে আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেছেন, ভাই আপনার সাথে আগে কথা বলতে চাই। ডিরেক্ট মেসেঞ্জারে কল, ডিরেক্ট ফোনে কল,
আমাদের যে ইয়া না অফিসিয়াল যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপে কল, কিরে ভাই রে ভাই, মানে কোথাও মনে করেন রিল্যাক্সে একটু বসতে পারতাম না, কলের পর কল। কেন? কারণ আগে এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, আমার টিম কল ধরতে ধরতে পাগল হয়ে যাচ্ছিল, এমন অবস্থা। এটা স্বাভাবিক, এটা হবেই। কারণ একটা টাকা পকেট থেকে কাস্টমারের বের করা এত সোজা না। একটা টাকা কাস্টমার কেন খরচ করবে? যখন সে আপনার দ্বারা কোনো উপকার পাবে, আপনার প্রোডাক্টে তার ওই সমস্যার সমাধান লুকিয়ে থাকবে, সে বুঝতে পারবে, সে ফিল করবে, তখনই আপনার থেকে সে প্রোডাক্ট কিনবে। তো এই জন্য যেটা করতে হবে, আপনি তো ডিরেক্ট, অনেকেই আছে ডিরেক্ট ফোন কল করতে চাইবে না। এই জন্য অনেকেই আছে যারা একবারে ইজিলি একটা কমিউনিকেশন সিস্টেম চায়। বাংলাদেশের সবচেয়ে ইজি কমিউনিকেশন সিস্টেম হচ্ছে ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, সেন্ড মেসেজের মাধ্যমে কথাবার্তা বলা। এটা হচ্ছে সবচেয়ে ইজি, কোনো ধরনের টাকা পয়সা খরচ ছাড়াই। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে এই সেন্ড মেসেজে ফোকাস করতে হবে। আচ্ছা, একটু কনফিউশন দূর করে দিই। অনেকে আছেন যারা, আমি মনে হয় একটা পোস্ট করেছিলাম আমাদের ইয়াতে, যে একটু কনফিউশনটা দূর করে দেওয়া দরকার। হ্যাঁ, কনফিউশনটা দূর করে দেওয়া দরকার। আচ্ছা, কনফিউশনটা একটু দূর করে দেই। একটা একটা পোস্ট করেছিলাম, তাই না? একটা পোস্ট করেছিলাম। আচ্ছা, এই যে এটা, এই পোস্টটা অনেকে করেছিলাম যে কাকে আপন করতে চান। এ ছিল সেলস, বি ছিল এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট জিনিসটা কি, এটা দেখে আপনারা আবার কেউ কনফিউশন হয়ে যায় না। এঙ্গেজমেন্ট মানেই হচ্ছে সেন্ড মেসেজ, টেনশন করার কিছু নেই। ঠিক আছে? এখানে যে এঙ্গেজমেন্ট দেওয়া, এটাই ছিল সেন্ড মেসেজ, একই কথা। এখানে আহামরি আনা, যখন আপনাদেরকে একটা অ্যাড রান কিভাবে করতে হয় এটা দেখাতে যাব, তখন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো না। হ্যাঁ, এইটা মানে সেন্ড মেসেজ। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন, তো এই হচ্ছে বিষয়। এবার কমিউনিকেশন সিস্টেমটাকে এই জন্য আমাদেরকে খুব ভালোভাবে জোর দিতে হবে এই কমিউনিকেশন সিস্টেমের মধ্যে। তো এই হচ্ছে মূল ব্যাপার। এইভাবে হচ্ছে আমরা মোটামুটি একটা ফানেল তৈরি করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমাদের মোটামুটি সামনে আস্তে আস্তে টেকনিক্যাল ক্লাসগুলো আসবে। এতদিন আপনাদেরকে বিজনেস স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে আলোচনা করেছি, এই জন্য এতটা ডিপলি করার চেষ্টা করেছি এই পুরো বুট ক্যাম্পটি। ঠিক আছে? ওকে ভাই, তাহলে তো এত কিছু বুঝলাম, তাহলে তো বিজনেসে এবার আমাদেরকে নামতে হয়, তাই না? তাহলে কিভাবে, এখন আমরা কিভাবে কি করব? আমাদের প্রথমে কি দরকার হবে? প্রথমে আমাদেরকে একটা বিজনেস পেজ দরকার হবে। কি পেজ? বিজনেস পেজ। আমরা কখনোই বলবো না একটা ফেসবুক পেজ দরকার হবে, এটা বলবো না। ফেসবুক পেজ সবার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, বাট আমরা একটু ঘুরিয়ে নামটাকে বলতে হবে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। অনেকবার আমরা আলোচনা করি, কিন্তু এটাকে আমাদেরকে বলতে হবে সেলস পেজ। কি বলতে হবে? সেলস পেজ। আমরা যেমন ফেসবুক পেজ, এটাকে বলবো আমরা বিজনেস পেজ। কেন? কারণ এই পেজটার মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করব। ঠিক আছে? তাহলে একটা ফেসবুকে ফেসবুকে একটা বিজনেস পেজ কিভাবে খুলতে হয়, এটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। যারা জানি তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, কিন্তু দেখেন কিছু করার নেই, কারণ এই পুরো ক্যাম্পটাকে এমনভাবে সাজিয়েছি যাতে একজন জিরো থেকে এই কাজটা করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন আমার তো মোবাইল দিয়ে দেখানো সম্ভব না, আমি আপনাদেরকে একটু কম্পিউটার দিয়ে দেখাই দিব যে কিভাবে আপনি একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন। এটা আপনারা বিভিন্ন ইউটিউবের চ্যানেল বা বিভিন্ন ইয়া থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? বিভিন্নভাবে দেখতে পারেন। তারপর আমি একটা আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। ধরেন আপনি যখন ফেসবুকে থাকবেন, মানে আপনার ফেসবুক আইডিতে থাকবেন, ঠিক আছে? এটা ধরেন আপনার একটা ফেসবুক আইডি। হ্যাঁ, এখন আপনি যখন ফেসবুক আইডিতে থাকবেন, এখানে আপনাকে বিজনেস পেজ একটা ওপেন করতে হবে। এখন আপনি বিজনেস পেজটি কিভাবে ওপেন করবেন? ঠিক আছে, আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে লিখব facebook.com। আপনি একটু আমি আপনাকে দেখাই। facebook.com দিয়ে একটা হাইপেন বা সরি একটা স্ল্যাশ দিব, দিয়ে লিখবো PAGES, পেজেস। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাচ্ছি বিষয়টা, খেয়াল করেন। এই যে খেয়াল করেন ইউআরএলটা, এই দেখেন কি লিখেছি, facebook.com। ঠিক আছে, এইটুক ঠিক আছে। তারপর একটা স্ল্যাশ দিয়েছি, দেখছেন? দেওয়ার পরে কি লিখেছি? পেজেস। এই ইউআরএলটা যদি আপনি ডিরেক্ট লিখতে পারেন তাহলে ভালো,
অথবা আপনি গুগল থেকেও পারেন। এটা একদম মানে সবার জন্য অনেক, আবার এটা আপনি ফেসবুকে ভিতর থেকেও করতে পারবেন, কিন্তু অনেকের ক্ষেত্রে এই অপশনটা বিভিন্ন রকম হতে পারে। এজন্য আপনি সরাসরি আপনার যে ব্রাউজার সেখানে গিয়ে এই জিনিসটা লিখবেন যে facebook.com একটা স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন পেজেস, এই এসটা যোগ করবেন, হ্যাঁ, লিখে আপনি তখন এন্টার প্রেস করবেন। ঠিক আছে, যেমন আমি এন্টার প্রেস করলাম, এই হচ্ছে এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। এগুলো হচ্ছে বিভিন্ন পেজ আপনার সামনে চলে আসছে, যাদের পেজ আছে এগুলো। এখন আপনি কি করবেন, আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। তো পেজটা ক্রিয়েট করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে ঠিক এই যে বাম সাইডে দেখেন একটা ইয়া চলে আসছে পেজেস, দেখছেন এই যে লেখা, এই যে পেজেস লেখা, এখানে ঠিক একটু নিচের দিকে এই যে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ পেজ। ঠিক আছে, ক্রিয়েট নিউ পেজ, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ওকে ফাইন। এখন দেখেন এখানে দুইটা সাইড আসছে। এইটা হচ্ছে আপনার পেজটা, এই সাইডটা, এই দেখেন এই পুরোটা হচ্ছে আপনার পেজটা দেখতে কিরকম হবে, এই যে এইটা। আরেকটা হচ্ছে এই সাইডে আপনি পেজে কি কি ইনফরমেশন দিবেন, এই যে এই জায়গাটা। এই টোটাল দুইটা সাইড এখানে এসেছে। আচ্ছা, এখন এটাকে কিন্তু আপনি দুইটা ভিউ করতে পারেন। আপনার এখানে এই যে এখানে কিন্তু এখান থেকে আপনি এটাকে কম্পিউটার ভিউ দেওয়া আছে, এখন আপনি মোবাইলে ক্লিক করলে মোবাইল ভিউ করতে পারবেন। ঠিক আছে, তা আমরা ধরেন মোবাইলের সুবিধাতে আমরা মোবাইল ভিউ করলাম। মোবাইলে কিরকম দেখাবে আমাদের পেজটা, ঠিক এই যে এরকম দেখাবে, দেখতে পাচ্ছেন মোবাইল প্রিভিউ। ওকে, তো এবার আমাদের কাজ কি, এইবার আমাদের যে কাজ হচ্ছে এখানে আমাদের পেজের নামটা এখানে আমরা দিয়ে দিব। এখানে আমাদের পেজটা কি, কোন ক্যাটাগরির পেজ সেটা আমাদেরকে দিতে হবে এই জায়গাটায়। দেন এখানে হচ্ছে একটা একটা ডেসক্রিপশন দিতে হবে, মানে এই পেজটা মূলত কোন বিষয় নিয়ে, এইখানে আপনাকে সেটা লিখতে হবে। ঠিক আছে, এই তিনটা ঘর আপনাকে ফিল আপ করতে হবে। করার পরে ঠিক নিচে এই জায়গাটা লেখা আছে ক্রিয়েট পেজ, এইখান থেকে আপনাকে এটা ক্রিয়েট করতে হবে। যখন আপনি এটা করবেন তখন এইখানে এই জিনিসগুলো শো করবে। ঠিক আছে, যেমন আমি আপনার বোঝার জন্য দিলাম একটা নাম কি দেব, যেমন ক্যাট, ধরি ক্যাট বাড়ি, হ্যাঁ বিড়ালের বাড়ি, এটা বুঝাইলাম আর কি। আচ্ছা, তাহলে এটা কি ক্যাটাগরি হবে, কি ক্যাটাগরি হবে, আমি কি বিক্রি করব, এই ক্যাডবারি দিয়ে বিড়ালের খাবার টাবার বিক্রি করব। তাহলে কি হতে পারে, হতে পারে ধরেন এটা একটা ই কমার্স, ই কমার্স এখানে লিখবেন সিই, এই যে ই কমার্স ওয়েবসাইট, এটাও দিতে পারেন। হ্যাঁ, এছাড়া তো ওই রকম তেমন কিছু নেই, আমরা যেহেতু ই কমার্স রিলেটেড, আপনি ই কমার্স ওয়েবসাইট এটা দিতে পারেন। ঠিক আছে, অথবা অনলাইন শপিং দিতে পারেন, অনলাইন শপিং। আচ্ছা, এই যে এটা দিতে পারেন, কি আসছে এটা, শপিং অ্যান্ড রিটেল, এই যে এটা দিতে পারেন। এটা দিলেও খুব সুন্দর হবে। ওকে, তাহলে আমি এটা দিলাম শপিং অ্যান্ড রিটেল। আরও দিতে পারেন। ঠিক আছে, বলেছিলাম যে ই কমার্স, এই যে ই কমার্স ওয়েবসাইট, আপনি এটাও দিতে পারেন। দেন দুই তিনটা দিতে পারেন। আচ্ছা, আমি মনে করি যে দুই তিনটা দেওয়ার চাইতে একটা দেওয়াই বেটার। ঠিক আছে, এই জন্য আমরা একটাই দিব। এই দেখেন যখন আমি এখানে এইটা দিলাম তখন কিন্তু ঠিক এই যে এখানে দেখেন এই যে এইখানে কিন্তু এই যে পেজ কি শপিং অ্যান্ড রিটেল শো করছে, এখানে শো করছে, এই যে পেজের নামটা এখানে শো করছে। খেয়াল করছেন বিষয়টা? ওকে, তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আমরা যেটা দিব, আমরা দিব হচ্ছে এখানে এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে হবে। কি দিব, যে অল কাইন্ড অফ ক্যাট ফুড, অল কাইন্ড অফ ক্যাট ফুড অ্যাভেইলেবল, অ্যাভেইলেবল দিলাম একটা। আরও আপনি ডিটেলস এখানে লিখে দিবেন। হ্যাঁ, আমি যেমন এখানে এইটুকু দিছি যে অল কাইন্ড অফ ক্যাট ফুড অ্যাভেলেবল। ঠিক আছে, ওকে, দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে ক্রিয়েট পেজ, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনার এটা একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। দিলাম ক্রিয়েট পেজ। ওকে, একটু ওয়েট করবেন। নাও ইউ ক্যান অ্যাড ইমেজ এন্ড গো টু পেজ। আচ্ছা, এইখানে একটা তথ্য চলে আসছে অলরেডি। এই দেখেন যে ক্যাট বাড়ি ওয়াজ ক্রিয়েটেড, নাও ইউ ক্যান অ্যাড ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস। হয়ে গেছে।
অর্থাৎ সে আমাকে বলতেছে যে আমাদের এটা কমপ্লিট। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, এখান থেকে নেক্সটে প্রেস করব। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই যে নেক্সট লেখা আছে, আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি। ওকে, এখন আমাদেরকে কি বলছে যে একটা এখানে একটা ছবি দিতে বলছে, একটা প্রোফাইল পিকচার এখানে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই প্রোফাইল পিকচারটা দিলে ঠিক এই যে গোল জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে শো করবে। আর দেন হচ্ছে একটা কভার ফটো দিতে হবে। কভার ফটো দিলে যেটা হবে সেটা হচ্ছে এই পুরো যে জায়গাটা আছে, হ্যাঁ, এই যে এই গোল্ডের পিছনে যে জায়গাটা আছে এই জায়গাটা পুরোটা দখল করবে, ঠিক আছে। এখন এই যে যে প্রোফাইল, তারপর হচ্ছে কভার ফটো, এগুলোর একটা নির্দিষ্ট সাইজ আছে, এগুলোর সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী হচ্ছে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা এখান থেকে দিতে চাচ্ছি না, এই মুহূর্তে আমরা দিব না, আমরা এমনিতে নেক্সটে চলে যাব। এরপরে বলেছে কি আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে, সেটাও দিব না, আমরা স্কিপ করে দিব। ওকে, এরপরে কি বলেছে যে কিছু বন্ধু বান্ধবকে আমরা এখানে ইনভাইট করতে পারি, সেটাও আমরা করব না, আমরা নেক্সটে চলে যাব। এরপরে বলেছে যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অন রাখবেন। মার্কেটিং প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, এটা অফ থাকলেও সমস্যা নেই, আপনি ডান করে দিবেন, আপনার কাজ শেষ। ওই পরবর্তীতে আমরা ওই ফেসবুকে প্রোফাইল এবং ইগুলা এই কভার পেজ এগুলো কিভাবে করতে হয়, কিভাবে সাইজ করতে হয়, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পেজ রেডি, একদম নিউ পেজ, এটাকে বিভিন্ন কাজসাজি করতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। আজকের মতো মোটামুটি ক্লাস এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, হ্যাঁ।